আমার নাম বিকাশ। আমি থাকি কলকাতা। আমি একটি বেসরকারি কোম্পানিতে কাজ করি। আজ যাচ্ছি বিলাসপুর, আমার নিজের গ্রাম। কলকাতায় প্রায় চলে গেছি 10 বছরের মতো। আজ যাওয়া হচ্ছে আমাদের গ্রামে যে পৈতৃক বাড়িটা আছে সেটা বিক্রি করতে, কারণ বাড়িটা এখন এমনি খালি পড়ে আছে, কেউ বাড়িতে থাকে না। আগে গ্রামের বাড়িতে ঠাকুরদা থাকতেন, এখন তিনিও নেই, তাই গ্রামের বাড়ি খালি পড়ে আছে। আজ সেটাই বিক্রি করতে যাচ্ছি। নেমে পড়লাম বিলাসপুর রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম। এদিক ওদিক তাকিয়ে দেখলাম কোনো রিক্সা বা ভ্যান নেই, তাই অন্যথা না ভেবে গ্রামের দিকে হাঁটা শুরু করলাম। আমাদের গ্রাম রেলওয়ে স্টেশন থেকে মাত্র 10 মিনিট হাঁটা দিলেই বিলাসপুর গ্রাম পৌঁছে যাব, তাই অন্য কিছু না ভেবে হাঁটা লাগালাম গ্রামের দিকে। গ্রামের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম, আর চারিদিকটা বেশ ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। কিচ্ছুই বদলায়নি, সব আগের মতোই রয়ে গেছে সব। গ্রাম ঢোকার আগেই দেখলাম রামু কাকার চায়ের দোকান। রামু কাকার চায়ের দোকান দেখে আগের অনেক স্মৃতি মনে পড়ে গেল। কতই না আড্ডা দিয়েছি এই চায়ের দোকানে। চা দোকানটাও কিচ্ছু বদলায়নি, শুধু এখন রামু কাকা একটু বুড়ো হয়ে গেছে। রামু কাকার চায়ের দোকান দিকে এগিয়ে গেলাম। চায়ের দোকানে গিয়ে বললাম, কাকা, এক কাপ চা দিও তো। কাকা আমার দিকে না তাকিয়েই বলল, হ্যাঁ বাবু দিচ্ছি, একটু বসুন। কাকা, আমাকে চিনতে পারোনি নাকি সব ভুলে গিয়েছো? আমার গলাটা শুনেও বুঝতে পারছো না যে আমি কে? আরে বিকাশ, তুই কবে এলি বাবা? হঠাৎ আজ গ্রামে চলে এলি? অনেকদিন তো তোকে দেখিনি। তুই তো অনেকদিন গ্রামে ফিরিস না, তুই তো কলকাতায় ছিলিস। তাহলে হঠাৎ আজ গ্রামে এলি যে? এই তো এক্ষুনি ট্রেন থেকে নামলাম। ট্রেন স্টেশন থেকে আস্তে আস্তে গ্রাম ঢোকার আগেই তোমার চায়ের দোকানটা দেখলাম, তাই এসে পড়লাম চা খেতে। অনেক দিন তো তোমার সাথে কথা হয়নি, দেখাও হয়নি তোমার সাথে, তাই চলে আসলাম তোমার সাথে দেখা করতে আর কিছুক্ষণ কথা বলতে। ওই যে আমাদের পৈতৃক বাড়িটা আছে না, ওটাই বিক্রি করতে এসেছি গ্রামের প্রধান মশাইয়ের কাছে। গ্রামের প্রধান মশাইয়ের সাথে কথা হয়েছে আমার। কাল সকালে প্রধান মশাইয়ের সাথে দেখা করে সব কিছু ঠিকঠাক করে কালই বেরিয়ে পড়ব। তাহলে আজ রাতে তুই কোথায় থাকবি বাবা? ওই যে আমাদের পুরনো বাড়িটা আছে না, ওখানেই আজ রাত্রে থাকবো। কি, তুই পাগল হয়েছিস? তুই ওই বাড়িতে থাকবি বলছিস? বিকাশ, তুই গ্রামে ছিলিস না, তাই জানিস না। ওই বাড়িটা এখন পরিত্যক্ত, অভিশপ্ত বাড়ি। তুই আজ আমার বাড়িতেই থাক বরঞ্চ, না হলে বিপদ ঘটতে পারে। তুই আজ আমার বাড়িতেই থাক, আমি তোকে এভাবে ছেড়ে দিতে পারি না। তুই আজ আমার বাড়ি চল। ধন্যবাদ কাকা এ কথা বলার জন্য। আমার কিন্তু ওইসব কিছুতেই বিশ্বাস নেই। ওইসব লোকের বানানো গল্প, ওইসব আমি বিশ্বাস করি না। আর আমি তো ওই বাড়িতে থাকতে আসিনি, আজ রাতটুকুই যা থাকবো রাত্রে। তারপর কাল সকালেই প্রধানমশাইয়ের সাথে দেখা করে বাড়ির দলিলপত্র দেখে শুনে দিয়ে তারপর চলে যাব কাল সকালেই কলকাতা। ঠিক আছে, তুই যখন বিশ্বাস করছিস না,
আর ওই বাড়িতে থাকার জেদ করছিস তাহলে যা, কিন্তু বাবা সাবধানে থাকিস কিন্তু। ঠিক আছে কাকা, আমি সাবধানে থাকবো, তুমি চিন্তা করো না। তারপর রামু কাকাকে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের বাড়িটা বেশ গ্রামের শেষের দিকেই, তাই একটু যেতে সময় লাগবে। 5-7 মিনিটের পথ রামু কাকার চায়ের দোকান থেকে আমাদের সেই বাড়ি। বাড়ির দিকে যেতে যেতে আর চারিপাশটা দেখছিলাম, বেশ শুনশান। এখন প্রায় ঘড়িতে 8টা বাজে। বাড়ির সামনে গিয়ে বেশ অবাক হলাম। বাড়ির বাইরের দিকটা দেখে কেউ বলতেই পারবে না যে এই বাড়িতে কেউ থাকে না, কারণ বাড়িটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নতাই রয়েছে। তারপর আমি অবাক হলাম, বাড়িটার একটা দরজা খোলা এবং ভিতর থেকে একটা লণ্ঠনের আলো বাইরে আসছে। আমি দরজার দিকে এগিয়ে গেলাম। তারপর ভিতরে ঢুকে পড়লাম। ঢুকেই দেখি বাড়ির ভিতরে দুইজন লোক বসে আছে। আমি ঢুকে পড়তেই একজন লোক বলে উঠল, আরে তুই কে রে ছোকরা, বাড়ির ভিতরে কিভাবে এলি? তুই কি করতে এসছিস এই বাড়িতে? তুই কে? কোথার থেকে আসছিস? আমি কে মানে? এটা তো আমারই বাড়ি। তোমরা কি করছো এখানে? তোমরা কেন আমার বাড়ির ভিতরে ঢুকে বসে আছো? তোমরা কি কোনো চোর ডাকাত নাকি? তোমরা তাহলে আমার বাড়িতে ঢুকে বসে আছো যে, আর আমাকেই জিজ্ঞেস করছো যে তুই কে? তোমাদের সাহস তো কম না? ও, তাহলে তুই বিকাশ। জমিদার বাবু বলেছিল তুই নাকি এই বাড়ি বিক্রি করতে চেয়েছিস, কিন্তু আমরা থাকতে তো এটা হতে দেব না, কখনোই হতে দেব না। আমরা জমিদার বাবুরই লোক, তিনি আমাদের এই বাড়িতে থাকতে বলেছেন। তুই এলে তোকে মেরে বাড়ির পিছনে পুঁতে দিতে বলেছে। তোরই অপেক্ষায় আমরা এখানে বসে আছি। যেভাবে তোর ঠাকুরদাকে মেরেছিলাম সেভাবেই তোকে আজ মারবো বিকাশ। তুই এই বাড়িতে এসে খুব বড় ভুল করেছিস বিকাশ। তুই আজ মরবি, যেভাবে তোর ঠাকুরদাকে মেরেছিলাম। জমিদার বাবুর কথায়, জমিদার বাবু বলেছিল তোর ঠাকুরদাকে মেরে বাড়ির পিছনে পুঁতে দিতে, তাই জমিদার বাবুর কথায় আমরা তোর ঠাকুরদাকে মেরে পিছনে পুঁতে রেখেছি। এ হা 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 হা। এই বলে সে একটা ছোরা বের করলো। তারপর আমার দিকে আস্তে আস্তে এগাতে লাগলো। তারপর হঠাৎ চারিদিক দিয়ে হাওয়া বইতে লাগলো এবং ঘরের মধ্যে থেকে একটি মূর্তি দেখা গেল। সে আস্তে আস্তে মাটির ভিতর থেকে উঠতে লাগলো। বিকাশও কিচ্ছু বুঝতে পারলো না। তারপর যখন আস্তে আস্তে মূর্তিটা উপরে উঠে দাঁড়ালো, বিকাশ বুঝতে পারলো সে আর কেউ নয়, বিকাশের ঠাকুরদা। আমাদের ক্ষমা করে দাও, আমাদের ছেড়ে দাও, আমাদের ভুল হয়েছে, আমরা অন্যায় করেছি, আমাদের ক্ষমা করে দাও। আমিও সেদিন তোদের কাছে বলেছিলাম, কিন্তু তোরা আমাকে ছাড়িসনি। সেদিন আমাকে মেরে ফেলেছিলিস তোরা, আজ তোরা মরবি। তৎক্ষণাৎ বিকাশের ঠাকুরদা তাদের গলা চেপে ধরে। তারপর তাদের দুজনের ঘাড় মটকে দেয় এবং ছুঁড়ে ফেলে দেয় সাইড দিকে। বিকাশের ঠাকুরদা এগিয়ে এলো বিকাশের দিকে। বিকাশকে বলল, চিরবিদায় বিকাশ। এই বলে তারা মিলিয়ে গেল।
বিকাশ ভাবতে লাগলো যে তার ঠাকুরদা আজ না এলে হয়তো সেও মারা যেত।